আমার গর্ভবতী দিদি তার নিজের খেয়াল রাখার জন্য বাচ্চা ডেলিভারির শেষের দিকে আমাকে নিজের শ্বশুরবাড়ি ডেকে নিয়েছিল। কিন্তু আমার জামাইবাবু সেই সময় আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করেছিল। আর আমি ভয় পেয়ে গিয়ে আমার দিদিকে সবকিছু বলে দিয়েছিলাম। কিন্তু আমার দিদি বলল যে কি তোমাকে এইগুলো করতেই হবে, না হলে বাইরের লোকের আঘাত ততটা কষ্ট দেয় না যতটা নিজের লোকের আঘাত দেয়। আমার সাথেও কিছুটা এরকমই হয়েছিল। আমার এই গল্প আপনার শরীরের রোম খাড়া করে দেওয়ার মতো গল্প। কোনোভাবেই আমার নষ্ট হওয়ার পেছনে বাইরের কোনো লোক ছিল না। আমার এই গল্পটা আপনাদের কাছে পৌঁছানোর উদ্দেশ্য এটাই যে আপনারা সমস্ত বিষয়ে সাবধান থাকুন। আমার নাম রূপা, আমরা দুজন বোন ছিলাম আর আমার বড়দিদি পারুর বিয়ের সময় আমার মাত্র 15 বছর বয়স ছিল। আমাদের দুই বোনের বয়সের মধ্যে খুব একটা তফাৎ ছিল না। কিন্তু আমার দিদি আমার একমাত্র বোন ছিল আর এই জন্য তার বিয়ের সময় আমার কেঁদে কেঁদে খুব খারাপ অবস্থা হয়েছিল। আমার জামাইবাবু কৈলাস বিদায়ের পর আমাকে ভালোবেসে আমায় তার পাশে বসালো আর আমার হাত ধরে বলতে লাগলো, রূপা, কাদার কি আছে? শালি তো আদি ঘরওয়ালি হয়। তোমার যখন মন চাইবে আমাদের ঘরে চলে আসবে। কি জামাইবাবুর এই কথা শুনে আমি ভীষণ খুশি হয়ে গেলাম। দিদি বিয়ে করে অন্য শহরে চলে গেল। কৈলাস জামাইবাবু বলতে লাগলো, যখনই তুমি তোমার দিদির কাছে আসবে তখন আমি নিজে তোমাকে আমাদের শহর ঘোরাবো। দিদি বিদায়ের পর চলে গেল, কিন্তু আমার মনের এই ইচ্ছা হলো যে কখন আমি আমার দিদির বাড়ি যাব আর খুব মজা করব। দিদির বিয়ে হয়েছিল 1 বছর হয়ে গিয়েছিল, কিন্তু আমি তার শহরে যেতে পারিনি। পুরো 1 বছর পরে দিদি আমাদের বাড়ির কাছাকাছি এসে ঘুরে গিয়েছিল। আর কৈলাস জামাইবাবুও তার সাথে ছিল। সে খুবই ভালো মানুষ এবং খুব ভালোবাসতেও পারত। যতদিন সে আমাদের বাড়িতে ছিল ততদিন আমার আগে পেছনে ঘুরতে থাকত, আমার খুব খেয়াল রাখত। সে আমার জন্য অনেক কিছু উপহার আনত। আমার কোনো ভাই ছিল না, এই জন্য আমার তার প্রতি খুব ভালোবাসা ছিল, আন্তরিক টান ছিল। 1 সপ্তাহ আমাদের সাথে কাটিয়ে দিদি আবার নিজের শ্বশুর বাড়ি চলে গেল। 1 মাস পরে আবার দিদির ফোন আসলো, কিন্তু দিদি ভীষণ চিন্তায় ছিল আর মাকে বলছিল যে সে প্রেগন্যান্ট আর এই অবস্থায় অন্য শহরে গিয়ে থাকতে পারবে না, কেননা তার ভীষণ বমি হচ্ছিল আর ডাক্তার তাকে আরাম করতে বলেছিল। এটা শুনে মাও চিন্তায় পড়ে গেল। আর আমার দিদির মধ্যে তো যেন আমার মায়ের প্রাণ ছিল, এত ভালোবাসত মা দিদিকে। মা দিদিকে আমাদের ঘরে এসে যখন থাকতে বলল তখন দিদি বলল, কৈলাস তাকে একা ছেড়ে থাকতে পারবে না। যদি দিদি এখানে চলে আসতো তাহলে কৈলাস জামাইবাবু আর তার বাবার অনেক অসুবিধা হতো। আর এমনিতেও এটা তো 1-2 মাসের ব্যাপার নয়, পুরো 9 মাস বাকি। দিদির এই কথা শুনে মা বলল যে কি তুমি চিন্তা করো না, আমি রূপাকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। আর বোন গেলে তোমার মনও ভালো হয়ে যাবে। আর রূপা তোমার বাড়ির কাজকর্মেও তোমাকে সাহায্য করতে পারবে। কি মায়ের এই কথা শুনে দিদি খুব খুশি হয়ে গেল আর বলল যে রূপাকে একা পাঠাতে হবে না, আমি কৈলাসকে বলে দিচ্ছি। আমি তো কবে থেকেই এই সুযোগের অপেক্ষায় ছিলাম আর কতবার প্রার্থনাও করেছিলাম ওখানে যাওয়ার জন্য। আর এই জন্য সঙ্গে সঙ্গে আমি খুশি হয়ে গেলাম। আর খুশি খুশি আমি নিজের জিনিসপত্র গুছিয়ে নিলাম। মাসি হওয়ার একটা আলাদাই খুশি আমার মধ্যে ছিল। 2 দিন পরে জামাইবাবু আমাকে নিতে আসলো আর আমি তার সাথে আমার বোনের কাছে অন্য শহরে চলে এলাম। দিদির শ্বশুর বাড়িতে শুধুমাত্র কৈলাস জামাইবাবু আর তার শ্বশুর ছিল, এজন্য আমার সেখানে থাকতে কোনো অসুবিধা হয়নি। দিদির শ্বশুর বাড়িতে শাশুড়ি নন্দের কোনো ঝঞ্ঝাট ছিল না। দিদি আমাকে দেখে ভীষণ খুশি হয়ে গেল। দিদি আগে থেকেই আমার জন্য আমার পছন্দের খাবার তৈরি করে রেখেছিল, আমার থাকার জন্য সামনের একটা ঘর ও আমাকে দিয়ে দিয়েছিল। দিদির শ্বশুরকে নমস্কার করতে আমি যখন তার ঘরে গেলাম তখন তার অদ্ভুত কাণ্ড দেখতে পেলাম। দেখলাম সে বিছানায় পড়ে থাকা একজন অসুস্থ লোক আর আমাকে দেখে অদ্ভুত অদ্ভুত কথা বলতে লাগলো। দিদি আমার হাত ধরে তার শ্বশুরের ঘর থেকে আমাকে বাইরে নিয়ে আসলো আর বলতে লাগলো তার শ্বশুর অনেক বছর ধরে অসুস্থ, এই জন্য মাঝে মধ্যেই সে উল্টোপাল্টা কথা বলে ফেলে। তার ঘরে আর যেন আমি না যাই। আর আমার ওই ঘরে যাওয়ার কোনো দরকারও নেই, তাও দিদি আমাকে বলে দিল। দিদির শ্বশুর দিদির বিয়েতেও আসেনি আমাদের বাড়ি। কৈলাস জামাইবাবুর সম্বন্ধ আমার বাবার কোনো একটা বন্ধু দিদির সাথে করিয়েছিল। আমার দিদির শ্বশুরের সাথে আমার এই প্রথম দেখা হয়। আর সত্যি তো এটাই ছিল যে আমি তার শ্বশুরের সাথে দেখা করে ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিলাম। আমি দিদির ঘরে এসেছি 2 দিন হয়ে গেল। আমি আর তার শ্বশুরের ঘরে যাইনি। কৈলাস দা আমার খুব খেয়াল রাখত আর দিদির শরীর ভালো না থাকার জন্য দিদি বেশিরভাগ সময় বিছানায় শুয়েই কাটাত। সারা ঘর আমি সামলে নিয়েছিলাম।
কিন্তু একদিন এমন কিছু হয়ে গেল যে আমার হয়ে কাটা দিয়ে উঠল। রাত্রিবেলা খাবার পর রান্নাঘর পরিষ্কার করে আমি যখন ঘরে এলাম আমি ভাবলাম যে আমি স্নান করে আসি। গরম এত বেশি পড়েছে যে পুরো ঘেমে গিয়েছিলাম। আমি স্নান করার জন্য আমার ঘরের বাথরুমে ঢুকে গেলাম। কিছুক্ষণের মধ্যেই আমি যেন অনুভব করলাম যে কেউ আমাকে দেখছে। প্রথম আমার মনে হয়েছিল যে এটা আমার ভুল, কিন্তু হঠাৎ করে আমার নজর বাথরুমের জানলার কাছে যখন পড়ল তখন আমি অবাক হয়ে গেলাম। ওখানে কোনো একটা ছায়া যেন আমার উপর নজর রেখেছিল, আমি যেন দেখতে পেলাম। আর আমার বিশ্বাস হয়ে গেল যে কেউ লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছে। ব্যাপারটায় আমি পুরো ঘাবড়ে গেলাম। আমি তাড়াতাড়ি জামা কাপড় পরে নিলাম আর দৌড়াতে দৌড়াতে বাইরে বেরিয়ে এলাম। দিদির ঘরে যখন গেলাম তখন দিদি আর জামাইবাবু আরাম করে একসাথে বিছানায় শুয়েছিল। আমি তাড়াহুড়োতে তাদের ঘরের দরজায় টোকা দিতে ভুলে গিয়েছিলাম। এবার তাদের দুজনকে গেলাম। জামাইবাবু উঠে বসে পড়ল, বলল যে ভিতরে চলে এসো। রূপা দরজায় দাঁড়িয়ে কি করছো? আমি বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত। আমি তাকে কি করে বলতাম যে বাথরুমের জানলা দিয়ে কেউ আমাকে যেন দেখছিল। মনে হলো কোনো একটা ছায়া দেখতে পেলাম যেন মনে হলো আমি এমনি বলে দিয়েছিলাম যে কি দিদির কাছে জিজ্ঞেস করতে এসেছি যে দিদি দুধ খাবে কিনা। দিদি বলল তুমি আরাম করো, বাকি কাজ কৈলাস করে দেবে গু। আমি দিদির ঘর থেকে বেরিয়ে যখন আমার ঘরে ঢুকছিলাম তখন দেখতে পেলাম দিদির শ্বশুর বারান্দা দিয়ে হেঁটে নিজের ঘরে যাচ্ছে। আমাকে ভীষণ অদ্ভুত চোখে সে তাকাতে লাগলো আর বলতে লাগলো তুমি খুব সুন্দর, নিজের খেয়াল রেখো কিন্তু। এই কথাটা শুনে আমি রেগে গেলাম। ভাবতেও পারিনি যে সে আমাকে এই ধরনের কথা বলতে পারে। আমি ভয় পেয়ে গিয়ে আমার ঘরে চলে গেলাম। সারারাত আমি জেগে রইলাম আর জেগে কাটিয়ে দিলাম এইসব ভেবে যে দিদি তো বলেছিল যে তার শ্বশুর পুরোপুরি অসুস্থ আর সে ঘর থেকে বেরোতে পারে না। তাহলে এত রাতে সে বারান্দায় কিভাবে গেল? আর সে কি করছিল? ব্যাপারটা তো খুব অদ্ভুত, আমাকে খুব ভাবিয়ে তুলছিল। বাথরুমের জানালার কাছে যেটা ছিল সেটা কি শুধুমাত্র আমার চিন্তা নাকি সত্যি? ওটা কি আমার চিন্তা ছিল? ওটা দিদির শ্বশুর ছিল না তো? এই প্রশ্নটা আমাকে পাগল করে দিচ্ছিল। পুরো রাত এমনি তাকিয়ে তাকিয়ে আমি কাটিয়ে দিলাম। তারপরের দিন সকালবেলা জামাইবাবু অফিস যাবার সময় বলে গেল, রূপা আমি বিকেল বেলা তাড়াতাড়ি চলে আসব আর তোমাকে শপিং এর জন্য বাজার করতে নিয়ে যাব। তুমি বিকেলবেলা রেডি থেকো। এটা বলতে বলতে হঠাৎ এসে আমার কাছে চলে আসলো আর আমার গালে হাত দিল আর তারপর অফিসে চলে গেল। দিদি পিছনেই দাঁড়িয়েছিল। দিদি বলল যে কৈলাস তোমাকে ভীষণ ভালোবাসে, তোমার অনেক খেয়াল রাখে, তুমিও চেষ্টা করো ওর খেয়াল রাখার। কেননা আমি কৈলাসের খেয়াল রাখতে আজকাল খুব একটা পারি না। ও ভীষণ ক্লান্ত হয়ে যায় দিদির এই কথাটা শুনে বললাম যে তুমি চিন্তা করো না, আমি কৈলাস দার যথেষ্ট খেয়াল রাখব। বিকাল বেলা আমি সেজেগুজে তৈরি হয়ে গেলাম। তারপর কৈলাস দা আমাকে শপিং করতে নিয়ে গেল। সে দিদির থেকে বেশি তো আমার জন্য শপিং করল। আমি ভীষণ খুশি ছিলাম, কিন্তু আমি কি করে জানব যে আমার এই খুশি বেশ কিছুদিনের জন্য মাত্র, কয়েকদিনের জন্য মাত্র। সেই রাতে আমি ভীষণ ক্লান্ত হয়ে ঘরে এলাম আর খাবার খেয়েই চলে গেলাম বিছানায় আর শুয়েই ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ করে কারেন্ট চলে গেল আর আমার গরম লাগতেই চোখ খুলে গেল ঘুম থেকে। যেন এমন মনে হলো যে কেউ আমার বিছানায় রয়েছে। ঘরের মধ্যে এত অন্ধকার ছিল যে আমি কিছু দেখতেই পেলাম না আর হঠাৎ করে যেন কেউ একজন আমার কাছে আসা শুরু করল। আমার দম বন্ধ হতে থাকলো, আমি চেঁচাতেও পারিনি। কিন্তু যখন বুঝলাম যে আমার সাথে কিছু বাজে হতে চলেছে আমি আমার সব শক্তি দিয়ে জোরে ধাক্কা দিলাম তাকে। সে আন্দাজ করতে পারেনি যে আমি তাকে এত জোরে ধাক্কা দেব। সে একদমই পিছনে সরে গেল আর পালিয়ে গেল আমার ঘর থেকে। আমি এখনো পর্যন্ত কিছু দেখতে পাচ্ছিলাম না, অন্ধকার অনেক বেশি ছিল। আমি দেওয়াল ধরে ধরে দিদির ঘরে গেলাম। আমি গিয়ে দিদিকে যখন ডাকলাম, দিদি আমাকে বলতে লাগলো, রূপা তুমি চিন্তা করো না, কৈলাস লাইট ঠিক করতে গেছে। মাঝে মধ্যেই আমাদের বাড়িতে কারেন্ট চলে যায়, কৈলাস তাড়াতাড়ি ঠিক করে দেবে। কি নিজের মোবাইল ফোনে টর্চ জ্বালালো। আমার কাছে তো মোবাইলও ছিল না। আমি দিদির কাছে বসে কাঁদতে লাগলাম। একটু পরেই লাইট চলে এলো। দিদি বলতে লাগলো, তুমিও পাগল আছো? একটুখানি অন্ধকার দেখে ভয় পেয়ে গেলে? তাহলে আমার কি খেয়াল রাখবে তুমি? দিদির কথা শুনে আমি বললাম, ব্যাপারটা সেরকম নয়।
আমার ঘরে কেউ একজন ছিল। আমার কথা শুনে দিদি জোরে জোরে হাসতে লাগল। বলল যে কৈলাস আমার সাথে আমার ঘরে ছিল। আমার শ্বশুর ঘর থেকে বেরোতেই পারে না। তুমি অন্ধকারের জন্য ভয় পেয়ে গেছ, কোনো ব্যাপার না গিয়ে আমি জানি না আমি দিদিকে কিভাবে বিশ্বাস করাবো যে আমার ঘরে সত্যিই কেউ ছিল, কিন্তু সেটা কে ছিল আমি বুঝতেই পারছিলাম না। যদি কৈলাস দা দিদির সাথে থাকে তাহলে আমার ঘরে কে ছিল? প্রথমে বাথরুমের জানালার কাছে কেউ একজন নজর রেখেছিল, আর এবার ঘরের মধ্যে কেউ একজন ছিল মনে হলো। আমি ভয় পেয়ে গেলাম। আমার মাথার মধ্যে থেকে থেকে খালি দিদির শ্বশুরের খেয়াল আসছিল। লাইট ঠিক করে কৈলাস দা ঘরে আসলো আর আমাকে দেখে বলল যে পারো, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে অন্ধকারে ও ঘাবড়ে যাবে, তুমি ওর কাছে চলে যাও। দিদি জামাইবাবুকে বলতে লাগলো খুব অন্ধকার ছিল, আমি যদি পড়ে যেতাম আমি কি করে জানব যে ও এত ভয় পেয়ে যাবে। আমি দুজনকেই বললাম যে তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ঠিক আছি। আর এবার আমি আমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ব। আমি দিদিকে বেশি চিন্তা করতে দিতে চাইনি, কেননা মা বলেছিল যে ডাক্তার দিদিকে টেনশন দিতে বারণ করেছে। আমি ভয় পেতে পেতে নিজের ঘরে এলাম আর দরজা ভিতর থেকে লক করে বিছানায় শুয়ে পড়লাম। ঘুম তো আমার আসছিল না কিছুতেই। আমি ভাবছিলাম যে কোনো না কোনো বাহানা করে ঘরে চলে যাই। পুরোটাই আমার মিথ্যা সন্দেহ ছিল না, এই ব্যাপারটায় আমার পুরো বিশ্বাস ছিল। কেউ আমার একাকিত্বের সুযোগ নেওয়ার চেষ্টা করছিল। পরের দিন কৈলাসদা কোনো একটা কাজের জন্য কিছুক্ষণের জন্য দুপুরবেলা অফিস থেকে ঘরে আসলো। ওই সময় দিদি ওষুধ খেয়ে নিজের ঘরে গভীর ঘুমে ঘুমোচ্ছিল আর আমি রান্নাঘরে খাবার তৈরি করছিলাম। আর আমাকে সে পেছন থেকে জড়িয়ে ধরেছিল। আমি তার থেকে এই ব্যবহার একেবারেই আশা করিনি। আমি ভয় পেয়ে নিজেকে তার থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলাম। আমার আওয়াজ যেন আমার গলার মধ্যেই আটকে গেল। আর আমি কিছু বলতে পারলাম না, কিন্তু কৈলাস তো আমাকে ছাড়ার বদলে আরও জোরে জড়িয়ে ধরল আর বলতে লাগলো যে কি তুমি এত সুন্দর, তোমার থেকে নজরই সরে না গি। আমি অনেক চেষ্টা করে তার হাত থেকে নিজেকে ছাড়ালাম আর রান্নাঘর থেকে বাইরে পালিয়ে গেলাম দৌড়ে। তখন কৈলাস আরও বলতে লাগলো যে কি তোমাকে স্নান করার সময়ও খুব সুন্দর লাগে, আর আমার মোবাইলে তোমার ভিডিও আছে কি। জামাইবাবুর এই কথাগুলো আমার যেন দম বন্ধ হয়ে আসছিল। আমি ভাবতেও পারিনি যে এই লোকটা এত নোংরা একটা লোক। আমি কাঁদতে কাঁদতে যখন জামাইবাবুর দিকে তাকালাম, তখন সে বলতে লাগলো আমি তোমার সাথে শুধুমাত্র প্রেম ভালোবাসার কথা বলতে চাই। আর বলতে বলতে আমার দিকে এগিয়ে আসলো, আর আমি ঘরে চলে গেলাম আর নিজেকে ভেতর থেকে লক করে দিলাম। কিন্তু আমি ভয়তে কাঁপতে লাগলাম। আমি আজ আমার জামাইবাবুর এমন রূপ দেখলাম যে এর আগে কখনো দেখিনি। আমি তো তাকে দাদা ভাবছিলাম, কিন্তু সে তো আমার মান ইজ্জতের বিরুদ্ধে গিয়ে আমার শত্রু বের হলো। জানি না কবে থেকে তার বাজে নজর আমার উপর পড়েছে, আর আমি খেয়াল পর্যন্ত করিনি। কৈলাসদা কিছুক্ষণের জন্যই অফিস থেকে ঘরে এসেছিল, আর তাই সে আবার চলেও গেল অফিস। আর আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি আর এক মুহূর্ত এখানে থাকব না। বিকেলবেলা যখন দিদি নিজের ঘর থেকে উঠে আমার কাছে আসলো, তখন কেঁদে কেঁদে আমার পুরো চোখ ফুলে গিয়েছিল। সে বিরক্ত হয়ে জিজ্ঞেস করতে লাগলো যে কি হয়েছে, কি ব্যাপারে তুমি এত কাঁদছ। আমি দিদির কাছে সত্যিটা লুকিয়েছিলাম, কেননা ওনার অবস্থা এমন ছিল না যে আমি জামাইবাবুর ব্যাপারে এত বড় কথা বলবো। আমি কাঁদতে কাঁদতে বললাম যে খুব মা বাবার কথা মনে পড়ছে, আমি বাড়ি যেতে চাই। কথাটা শুনে দিদি আমাকে জড়িয়ে ধরে বল, মাত্র এটুকু ব্যাপার, তার জন্য তুমি কেঁদে কেঁদে তোমার চোখ ফুলিয়ে দিয়েছ। তুমি চিন্তা করো না, আমি কৈলাসকে বলবো যে তোমাকে বাড়িতে পৌঁছে দিতে। জামাইবাবুর সঙ্গে এক শহর থেকে অন্য শহরে যাবার কথা ভেবে আমার সারা গায়ে ভয়ে কাটা দিয়ে উঠল। আমি দিদিকে বললাম যে বাবা আমাকে নিতে আসুক। দিদি বলল ঠিক আছে, ভালো কথা। এই বাহানায় বাবার সাথে আমারও দেখা হয়ে যাবে। আমি দিদির কথা শুনে খুশি হয়ে গেলাম। আর দিদি যেইমাত্র আমার কাছ থেকে উঠে নিজের ঘরে গেল, তখনই তার গিয়ে যা দেখলাম তা দেখে আমার হুঁশ উড়ে গেল। দিদি বিছানার পাশে পড়ে গিয়েছে আর নিজের পেট ধরে জোরে জোরে চেঁচাচ্ছে। আমি দিদিকে উঠিয়ে বিছানায় শোয়ালাম আর অনেকক্ষণ তার কাছে বসে রইলাম। তার অবস্থা আমার ঠিক মনে হলো না। আমি দিদিকে বললাম যে ডাক্তারের কাছে চলো, কিন্তু দিদি বারণ করে দিল আর আমার হাত ধরে বলল যে কি আমাকে ছেড়ে তুমি যেও না, এই অবস্থায় আমি একা থাকতে পারবো না। আজ তো তুমি ছিলে, আমাকে ওঠালে, আমার খেয়াল রাখলে, কিন্তু তুমি যাবার পর যদি এরকম কিছু হয় তাহলে তো আমার বাচ্চা মরে যাবে। দিদির এই কথাটা শুনে আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম।
খানিকটা বাধ্য হয়ে আমি কিছুদিন থেকে যাওয়ার কথা ভাবলাম। আর দিদিকে বললাম, তুমি একদম চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। আমার কথা শুনে দিদি খুব খুশি হল আর আমাকে জড়িয়ে ধরল। জামাইবাবু ও বাড়ি চলে এসেছিল। দিদি জামাইবাবুকে বলল যে পড়ে যাওয়ার জন্য তার শরীর খুব খারাপ লাগছে। এটা শুনে জামাইবাবু বেশ চিন্তায় পড়ে গিয়েছে দেখলাম। সে আমায় বলল যে নিজের দিদির জন্য জুস বানিয়ে নিয়ে এসো। আমি রান্নাঘরে গিয়ে সবার জন্য জুস বানাতে লাগলাম, আর আরও একবার কৈলাসদা রান্নাঘরে চলে আসলো আর আমার সাথে জবরদস্তি করার চেষ্টা করল। আমি কৈলাসদাকে ধাক্কা দিলাম আর রেগে গিয়ে বললাম, তোমার লজ্জা করে না? তোমার বউয়ের শরীর এত খারাপ আর তুমি নিজের শালিকার সাথে এরকম নোংরামো করছো। জামাইবাবুর মুখের উপর তাকালো আর তাকে বলতে লাগলো, তুমি কি রকম মানুষ যে একটা 15 বছরের মেয়েকে তুমি কাবু করতে পারো না? এক সপ্তাহ ধরে তোমাকে একা নাচাচ্ছে আর তুমি এর কিছু করতে পারলে না? দিদির এই কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি অবাক হয়ে দিদির দিকে একভাবে তাকিয়ে রইলাম। বললাম যে তুমি কি বলছো? দিদির মুখে একটা অদ্ভুত হাসি ছিল। সে আমার হাত ধরে নিজের ঘরে নিয়ে গেল। আমি অবাক হয়ে দিদিকে দেখতে লাগলাম। দিদি আমাকে তার কাছে বসালো আর আমার মাথায় হাত বোলাতে বোলাতে আমায় বলল, দেখো রূপা, আমার কথা মন দিয়ে শোনো। আমি কৈলাসের সমস্ত সত্যি জানি, কিন্তু কৈলাস তোমার থেকে যেটা চায় তোমাকে সেটা করতেই হবে। আমি রেগে গিয়ে উঠে দাঁড়িয়ে পড়লাম আর আমি দিদিকে বললাম, তুমি কি কথা বলছো? তুমি কি জানো তোমার বর আমার সাথে কি করতে চেয়েছে? সে আমাকে ব্যবহার করতে চায়, আমার সাথে খারাপ কিছু করতে চাইছে। আর তুমি কি করে একটা এরকম মানুষের সাথে জীবন কাটাচ্ছ যে তুমি প্রেগন্যান্ট হবার পরও তোমার বোনের উপর নোংরা নজর রাখে? সে তোমাকে আর তোমার বাচ্চাকে সারা জীবন কি দেবে? আমার কথা শুনে দিদি বলতে লাগলো, তোমাকে কৈলাসের সাথে সেই সমস্ত কিছু করতেই হবে যা সে তোমার থেকে চাইছে, না হলে সে কখনো বাবা হতে পারবে না। দিদির এই কথাটা শুনে আমি বললাম, তুমি কি বলছো? তোমার পেটে তো জামাইবাবুর বাচ্চা। আমার কথা শুনে দিদি হাসলো আর বল, না আমি গর্ভবতী আর না আমার পেটে কোনো বাচ্চা আছে। আমার এমন কিছু রোগ আছে যে যার জন্য আমি কোনোদিন মা হতে পারবো না। এজন্য আমি তোমাকে এখানে ডেকেছিলাম, যাতে তুমি এখানে এসে আমাকে আর কৈলাসকে একটা বাচ্চা দিতে পারো। কৈলাস অন্য কারোর বাচ্চা দত্তক নিতে চায় না, তার নিজের বাচ্চা চাই, আর এই জন্য আমার কাছে এর থেকে সহজ রাস্তা আর নেই। আমি অন্য কোনো মহিলাকে নিজের সতীন বানিয়ে এখানে আনতে চাই না। এজন্য আমি ঠিক করেছি যে এই কাজের জন্য আমি তোমাকে বলি দেব। আমি তোমাকে বেছে নেব। এমনিতেও তুমি আমার নিজের বোন তো নও। আমি কৈলাসকে খুব ভালোবাসি আর আমি তাকে কোনোভাবেই ছাড়তে চাই না। এজন্য আমি চাই যে তুমি গর্ভবতী হয়ে যাও, আমার আর কৈলাসের জীবনের সন্তানের ইচ্ছেকে পুরো করে দাও। আমি তো জামাইবাবুকে এতদিন আমার শত্রু ভাবছিলাম, কিন্তু আমার দিদিও এই নোংরাময় তার সাথে বরাবরের ভাগীদার। নিজের ঘর বাঁচানোর জন্য আমার দিদি আমার জীবন নষ্ট করার কথা ভেবেছিল। আমি আমার দিদির সামনে হাত জোড় করলাম আর বললাম যে আমাকে ঘরে পাঠিয়ে দাও, কিন্তু আমার দিদি আমার একটাও কথা শুনল না আর রাতের অন্ধকারে নিজের বরের বিছানায় আমাকে পাঠিয়ে দিল। আমার কাছে বাঁচার কোনো পথ ছিল না, কেননা আমার দিদি আমাকে ভয় দেখিয়েছিল যে যদি আমি তার কথা না শুনি তাহলে কৈলাস আমার সাথে জবরদস্তি করবে আর এর যে দোষ সেটা আমার কোনো মিথ্যে প্রেমিকের নামে চাপিয়ে দেবে, আর আমি সারা জীবন আমার মা বাবার কাছে আমার মন ইজ্জত নষ্ট হবার কৈফিয়ত দিতে পারবো না। আমি ভাবতেও পারিনি যে আমার বোন আমার সাথে এরকম ব্যবহার করবে। আমি জানতাম যে আমার বোন আমার নিজের বোন নয়, কিন্তু আমি কখনো আমাদের মাঝে এমন বিভেদ আসবে স্বপ্নতেও ভাবিনি। আমার দিদি আমাকে টানতে টানতে ধাক্কা দিয়ে ঘরের মধ্যে পাঠানোর চেষ্টা করল। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলাম আর তার জন্য আমি চেঁচাতে লাগলাম। আমার দিদির শ্বশুর ঘর থেকে বেরিয়ে এলো। সে হঠাৎ করে এসে আমাকে দিদির হাত থেকে ছাড়ালো। আমার দিদিকে আর তার বরকে ধমকি দিল যে তারা যদি আমার সাথে কোনো জবরদস্তি করার চেষ্টা করে তাহলে সে পুলিশকে ফোন করবে। জামাইবাবু রেগে গিয়ে নিজের বাবার সাথে বাজে ব্যবহার করতে লাগল। আর তারপর দিদির শ্বশুর আমাকে নিজের ঘরে নিয়ে গেল। সে আমাকে নিজের ঘরে নিয়ে গিয়ে বলল, জানো তো প্রথম দিন থেকেই আমার সন্দেহ হয়, কিন্তু আমি যদি তোমায় তোমার দিদির কথা বলতাম তাহলে তুমি বিশ্বাস করতে না। তুমি তাড়াতাড়ি নিজের বাড়ি চলে যাও। এরা দুজন মানুষ নয়, এরা শয়তান হয়ে গেছে। বোধহয় আমি আমার ছেলের লালন পালন ভালোভাবে করতে পারিনি, যার জন্য আজকে আমাকে এই দিন দেখতে হচ্ছে। আমি কৈলাস জামাইবাবুর বাবার ফোন থেকেই নিজের ঘরে ফোন করলাম
আর আমার বাবাকে সবকিছু বলে দিলাম। পরের দিন সকালবেলা বাবা চলে আসলো আমাকে নিতে। আমার কথা শুনে সে দিদির সাথে সারা জীবনের জন্য সম্পর্কই তুলে দিল। বাবার এই ব্যাপারটায় খুব আফসোস হলো যে তার লালন পালনে ফাঁক নিশ্চয়ই থেকে গিয়েছিল। আর আমি ভাবতে লাগলাম যে আমার কোনো সেই ভালো বিষয়টা কাজে লেগে গেল যে কৈলাসের বাবা আমার আওয়াজ শুনে আমাকে বাঁচাতে চলে আসলো। এই ঘটনাটা ঘটেছিল কয়েক বছর হয়ে গেছে। আমার দিদির সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু একটা কথা সবসময় আমার মাথায় চলে আসে। আমার মা আমাকে দিদির ঘরে থাকতে বলে আর দিদির ঘরে থাকার জন্য পাঠিয়ে অনেক বড় ভুল করেছিল। আর আমি একজন অপরিচিত পুরুষকে নিজের দাদা ভেবে তার থেকেও বড় ভুল করেছিলাম। আমার দিদি আমার সাথে যা কিছু করেছিল সেগুলো সহ্যের সীমার বাইরে ছিল। কিন্তু আজকের দুনিয়ায় এই সমস্তই ঘটে চলেছে। আর এজন্য আপনারা নিজের মান সম্মানকে সবসময় বাঁচিয়ে চলুন।